প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। কি ভাবছো আজকে গান শোনাবো? না, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্ট থেকে অনেকগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু তোমরা ভিডিওগুলো দেখছো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কমেন্ট কিন্তু খুব কম পড়ছে, ঠিক আছে? এবং আমিও দেখছি অনেকে কমেন্ট করছে, স্যার আপনার ক্লাসগুলো কি অনেকটা যান্ত্রিক হয়ে যাচ্ছে। যান্ত্রিক বলতে সেরকম আদার্স কোনো গল্প হচ্ছে না, একদম ক্লাসের যেটুকু সেটুকু আলোচনা হচ্ছে। এক কথা হচ্ছে কি যে প্রত্যেকে ক্লাস দেখতে আসে, তো আমি অন্যান্য কথাগুলো কম বলি, কিন্তু আমার মনে হচ্ছে এখন ক্লাসগুলোকে ইন্টারেস্টিং করার জন্য একটু সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব, ওই তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আজকে কি আমরা ঋত্বিক রোশন নিয়ে আলোচনা করব? এটা তো এডুকেশন চ্যানেল নাকি, আমরা তো অ্যাক্ট্রেসদের নিয়ে আলোচনা করি না। এটা অবশ্যই তাহলে কি হচ্ছে, একটা তোমাদের যে অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায় তোমরা দেখবে, সেই সম্পর্কিত একটা আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে কি, তোমাদের পঞ্চম অধ্যায় যেটি রয়েছে ক্লাস 12 থার্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টে, সেই অধ্যায়টির নাম রয়েছে বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। অর্থাৎ বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা, এই বিষয়টা এখানে তোমাদেরকে আলোচনা করতে হবে, বা এই অধ্যায়টি রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে। এইখানে একটা টপিক পাবে তোমরা, সেটা হচ্ছে প্রতিবন্ধকতা, অক্ষমতা এবং বিকলাঙ্গ। প্রতিবন্ধকতা কারা, কারা অক্ষমতা এবং কাদেরকে আমরা বিকলাঙ্গ বলি, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমাদের মধ্যে যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা জরুরি, সেটা হচ্ছে যে আমরা হ্যান্ডিক্যাপ যখন কথাটি বলি, হ্যান্ডিক্যাপ, তখন আমরা কিন্তু আমাদের মনের মধ্যে কি আসে, যে কারো একটা হাত নাই, কারো একটা পা নেই, ঠিক আছে, কেউ হয়তো দেখতে পাচ্ছে না, ঠিক আছে, এইরকম আমাদের মাথায় চিন্তাভাবনাগুলো আসে। কিন্তু আমরা যদি এরকম দেখি যে কেউ হয়তো মোটা লেন্সের চশমা পড়েছে, তাকেও আমরা কিন্তু হ্যান্ডিক্যাপ বলি। আবার কারো একটা আঙ্গুল নেই, তাকেও আমরা হ্যান্ডিক্যাপ বলি, বা কারো একটা আঙ্গুল এক্সট্রা রয়েছে, তাকেও হ্যান্ডিক্যাপ বলি। কিন্তু আমাদের মধ্যে এই সম্পর্কিত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম ধারণা নেই। তাহলে এই বিষয়গুলো আজকে আমরা জানবো, যে হ্যান্ডিক্যাপ কারা, কারা ডিজেবল পার্সন কাদেরকে বলা হয়, কাদের ইম্পেয়ারমেন্ট বলে, ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আজকের ধারণা তৈরি হবে। প্রথমত আমরা দেখব যে ব্যতিক্রম ধর্মী শিশু কাদের বলা হচ্ছে। ব্যতিক্রম ধর্মী শিশু বলতে আমরা কেবলমাত্র হ্যান্ডিক্যাপদেরকে বোঝাই না, এটা তোমরা বারবার তোমাদেরকে বলছি, এটা একদম মাথায় গেঁথে নাও, যে ব্যতিক্রম ধর্মী শিশু বলতে কিন্তু কেবলমাত্র হ্যান্ডিক্যাপড না। ব্যতিক্রম ধর্মী শিশু তারাই যারা সাধারণ ছেলেমেয়েদের তুলনায় দৈহিক এবং মানসিক দিক থেকে কি রয়েছে, তাদের এই দুটা দিকে তারা উপরের দিকে রয়েছে বা নিচের দিকে রয়েছে। একটা সুন্দর উদাহরণ দিয়ে এখানে বোঝাচ্ছি। দেখো, যদি আমরা এরকম করে দেখি যে একজন সাধারণ আইকিউ ধরে নিই, আমরা একটা বিষয় আইকিউ, আমরা যদি অ্যাভারেজ আইকিউ দেখি মানুষের, তাহলে আমরা দেখব এই 90 থেকে 110-এর মধ্যে আমরা অ্যাভারেজ আইকিউ আমরা লক্ষ্য করি। এটা হচ্ছে কি অ্যাভারেজ, এটা অ্যাভারেজ আইকিউ আমরা দেখলাম। কিছু কিছু ছেলেমেয়ের আইকিউ আমরা দেখব যে 130, ধরে নিলাম 130 আইকিউ। আবার কারো আমরা আইকিউ ধরলাম বা দেখতে পেলাম 60, ঠিক আছে। তাহলে এখানে কাকে আমি ব্যতিক্রম ধর্মী শিশু বলবো? এখানে কিন্তু এই স্তরে যারা রয়েছে, অর্থাৎ আইকিউ 130-র মধ্যে যারা রয়েছে, তারাও কিন্তু ব্যতিক্রমী, এবং আইকিউ 60 অর্থাৎ কেবলমাত্র আইকিউ 60 যার, সেও কিন্তু ব্যতিক্রমী। অর্থাৎ এরা দুজনেই কিন্তু এই এক্সেপশনাল চিলড্রেনদের অর্থাৎ ব্যতিক্রম শিশুদের আওতায় আসবে, ঠিক আছে। তাহলে যারা সাধারণ ছেলেমেয়েদের তুলনায় ভালো, অর্থাৎ এখানে আমরা বলতে পারি উপরে, এবং যারা আবার কি সাধারণ ছেলেমেয়েদের তুলনায় নিচে, তারাও কিন্তু এই ব্যতিক্রম ধর্মী শিশুদের মধ্যে আসবে। তাহলে চলো, এখানে কি বলা হচ্ছে, বলছে যে সমস্ত শিশুর আচার আচরণ স্বাভাবিক নয়, কি আচার আচরণ স্বাভাবিক নয় বা স্বাভাবিক গড় মানের চেয়ে এত উপরে বা নিচে থাকে, যে কারণে তাদের শিক্ষার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুদের
বিভিন্নভাবে সক্ষম বা ডিফারেন্টলি অ্যাবেল চাইল্ড বা ব্যতিক্রমধর্মী শিশু বা এক্সেপশনাল চিলড্রেন বলে। এখানে যে এই বিষয়টা তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম যে উপরে এবং নিচে। এখানে বলছে যে কারণে কি বলছে যে কারণে তাদের শিক্ষার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের প্রয়োজন হয়, অর্থাৎ এদের শিক্ষার জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করতে হয়। কেন ব্যবস্থা গ্রহণ করতে হয়? যেমন দেখো, যদি আমরা এদের শিক্ষার ব্যবস্থার কথা বলি বা শিক্ষার ক্ষেত্রটা দেখি, যেমন দেখবে যে যাদের আইকিউ, ধরে নাও একটা ছেলের আইকিউ, একটা ছেলে ধরে নাও যে ছেলেটার নাম হচ্ছে একটা রাম নামে ছেলে, যার আইকিউ হচ্ছে 130, ঠিক আছে? তাহলে সে যদি ক্লাস ধরে নাও যে ও 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, তো ক্লাস 9-এ ভর্তি হওয়ার মধ্যে দেখবে যে 3 মাস বা 4 মাস ম্যাক্সিমাম, ধরে নাও যে 5 মাসের মধ্যে এ পুরো সিলেবাস শেষ করে দিয়েছে, অর্থাৎ ক্লাস 9-এর সিলেবাস শেষ করে দিয়েছে। তাহলে সে কিন্তু বাকি যেই আরও 7টা মাস 6টা মাস থাকলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ক্লাসের মধ্যে তাকে যদি জবরদস্ত রাখা হয়, তাহলে কিন্তু সে কী করবে, সে অন্যান্য ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করবে, কারণ তার পড়া তো আগে হয়ে গেছে। কিন্তু সে আবার এখানে হতে পারে যে সে বিরক্ত ফিল করছে, ক্লাসে যেতে চাইছে না, স্কুলে যেতে চাইছে না, কারণ সে আগে সব পড়ে নিয়েছে। তাহলে এদের জন্য বিশেষ ব্যবস্থা কি, তাদের পরের ক্লাসে উত্তীর্ণ করতে হবে, পরের ক্লাসে এদেরকে উত্তীর্ণ করার বিশেষ ব্যবস্থা রাখতে হবে। আবার যাদের আইকিউ নিচে, অর্থাৎ সাধারণ ছেলেমেয়েদের তুলনায় অনেক নিচে, তারা কিন্তু একবার কোনো বিষয় বোঝালে বুঝবে না, ধরুন তাহলে একে 5 থেকে একটা বিষয় 5 থেকে 10 বার বোঝাতে হচ্ছে, 5 থেকে 10 বার একে একটা বিষয় বোঝাতে হচ্ছে। তাহলে এরও জন্য কিন্তু এক্সট্রা ক্লাস রাখতে হবে, কারণ একবার বা দুবার বোঝালে এই সাধারণ যে ছেলেমেয়েরা তারা তো বুঝে যাচ্ছে, 1-2 বার বোঝালে বুঝে যাচ্ছে। তাহলে যদি আমরা এই সমস্ত ছেলেমেয়েদেরকে 5 থেকে 10 বার একই বিষয়ে বুঝাই, তাহলে কিন্তু এরাও বিরক্ত হবে। তাহলে কি করবে, এদের জন্য কিন্তু আলাদা ধরনের শিক্ষার ব্যবস্থা রাখতে হবে বা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রাখতে হবে। এই জন্য এই কথাটা এখানে বলা হচ্ছে যে তারা এতটা উপরে বা এতটা নিচে থাকে যে তাদের জন্য শিক্ষার জন্য তাদের বিশেষ কর্মসূচি গ্রহণের প্রয়োজন হয়। যদি এরকম বা এই রকম পরিস্থিতিতে কোনো বাচ্চাকে আমরা দেখতে পাই, তাহলে তাদেরকে আমরা ডিফারেন্টলি অ্যাবেল চিলড্রেন বা ব্যতিক্রমধর্মী শিশু বলে থাকি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমরা পরের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম যে কনসেপ্টটা আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা যে প্রতিবন্ধকতা, অক্ষমতা, বিকলাঙ্গ, ঠিক আছে? এই প্রতিবন্ধকতার ইংরেজিটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, অক্ষমতার হচ্ছে ডিসএবিলিটি এবং বিকলাঙ্গের হচ্ছে হ্যান্ডিক্যাপ। তোমরা প্রতি ক্ষেত্রে কিন্তু একটা কথাই ব্যবহার করবে, হ্যান্ডিক্যাপ। অর্থাৎ কেউ যদি একটু চশমা পরে নিল, আমরা কি বলি, কী রে হ্যান্ডিক্যাপ হয়ে গেছিস নাকি, বলি না? অর্থাৎ আমাদের শুধু অজুহাত দরকার কাউকে ছোট করার জন্য, ঠিক আছে? তাহলে হ্যান্ডিক্যাপ কিন্তু না। আবার এরকম হতে পারে যে কেউ হয়তো বেশি ঘুমায় বা কারো হয়তো 2 ঘন্টা ঘুমিয়ে উঠে যায়, ঠিক আছে? তাহলে এইরকম ছেলেমেয়েদেরকে কি আমরা বলে, কী রে তুই হ্যান্ডিক্যাপ হয়ে গেছিস নাকি, হ্যাঁ তোর ঘুম হয় না, তুই এতটা সময় ঘুমাতে পারিস। তাহলে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেও কিন্তু আমরা হ্যান্ডিক্যাপ্টের আওতায় ফেলে দিই, যদিও এগুলো হ্যান্ডিক্যাপ্টের মধ্যে পড়ে না। আমার একটা বন্ধু ছিল, তার একটা আঙ্গুল এক্সট্রা ছিল, মানে এই আঙ্গুলের মধ্যে একটা এক্সট্রা ছিল, যেরকম আমরা ঋত্বিক রোশনের দেখি। তাহলে তাকে কিন্তু আমরা হ্যান্ডিক্যাপ বলতে পারবো না, কারণ তার যে অঙ্গসংস্থানগত বা তার অস্থিগত বা শারীরিক বা দৈহিক গঠনগত ত্রুটি থাকলেও তার কিন্তু বাস্তব জীবনে সেটা নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন তার কিন্তু হতে হচ্ছে না। তো এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি আমরা জানবো যে এই 3টার মধ্যে কী পার্থক্য রয়েছে বা এই 3টা বিষয় কীভাবে একে অপরের সঙ্গে জড়িত। কী কী? একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি এবং হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধকতা, অক্ষমতা এবং বিকলাঙ্গ। তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঋত্বিক রোশনকে, ঠিক আছে? এটা কেন দিয়েছি, এইটা ছবিটা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। তার আগে আমরা জানবো, এইটা বিষয়টা জানার আগে আমরা দেখব প্রতিবন্ধকতা বা ইম্পেয়ারমেন্ট কাদের আমরা বলি। কি ইম্পেয়ারমেন্ট? ইম্পেয়ারমেন্ট বা প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। তাহলে প্রতিবন্ধকতা আমরা
কোন সিচুয়েশনটা বা কোন ছেলে মেয়েদেরকে বা কোন বাচ্চাদেরকে আমরা প্রতিবন্ধকতা বলবো। একটা বিষয় মনে রাখবে যে যেসব ছেলে মেয়েদের মধ্যে দৈহিক ত্রুটি আমরা লক্ষ্য করি, কি দৈহিক ত্রুটি আমরা লক্ষ্য করি, দৈহিক ত্রুটি থাকবে কিন্তু কর্মক্ষমতায় কোনো রকম বাধা তৈরি করবে না, মানে এই ত্রুটির দরুন সে কোনো রকম বাধার সম্মুখীন হবে না, কর্মক্ষমতায় বাধা নেই, অর্থাৎ তার ত্রুটি রয়েছে, দৈহিক ত্রুটি রয়েছে কিন্তু সেই ত্রুটির জন্য তার কাজ করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা সে পড়ে না বা সমস্যা হয় না। তাহলে এখানে আমরা এই জন্য এই ঋত্বিক রোশনের ছবিটা রেখেছি, কারণ ইনারও একটা আঙ্গুল এক্সট্রা রয়েছে, ঠিক আছে, বুড়ো আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল এক্সট্রা রয়েছে, কিন্তু সে কি তার জন্য থেমে থেকেছে? হ্যাঁ, তাকে তো বিশ্ব চেনে, ঠিক কিনা? তার যে পারফরমেন্স বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি বা বাস্তব জীবনে তারা কোনো রকম কি সমস্যা সে পড়েছে? না, সমস্যায় পড়ছে না, তার কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ত্রুটি রয়েছে, অর্থাৎ তার মধ্যে দৈহিক ত্রুটি রয়েছে। যদি এইরকম পরিস্থিতি আমরা দেখি তাহলে আমরা বলবো কি ইম্পেয়ারমেন্ট বা প্রতিবন্ধকতা, অর্থাৎ ত্রুটি রয়েছে কিন্তু সেই ত্রুটির জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। এবার দ্বিতীয়ত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডিসএবিলিটি বা অক্ষমতা। কি ডিসএবিলিটি বা অক্ষমতা, এই জায়গাটা আমরা দ্বিতীয়ত দেখব। অক্ষমতা বা ডিসএবিলিটি কোন বাচ্চাদেরকে আমরা বলি? দেখো, এক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে যে ডিসএবিলিটি ছেলে মেয়েদের মধ্যে, ডিসএবিলিটি আমরা আগে লিখে নিই, ডিসএবিলিটি বা এদেরকে আমরা বলি অক্ষমতা বা অক্ষম শিশু, ঠিক আছে, অক্ষমতা বা অক্ষম শিশু আমরা বলি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর কি থাকবে? দৈহিক ত্রুটি থাকবে। কি থাকবে? দৈহিক ত্রুটি থাকবে, থাকুক, দৈহিক ত্রুটি থাকলো, ঠিক আছে। কর্মক্ষমতার বাধাও থাকবে, অর্থাৎ সে কিন্তু এই ত্রুটির জন্য কাজ করতে গিয়ে তার বাধার সম্মুখীন তাকে হতে হবে, কর্মক্ষমতায় বাধা থাকবে, ঠিক আছে, কর্মক্ষমতায় বাধাও থাকবে। কিন্তু এই যে ত্রুটিটা বা এই যে সমস্যাটা এটা সংশোধনযোগ্য। কি সংশোধন, অর্থাৎ আমরা চাইলে চিকিৎসা করে সংশোধন করতে পারি, সংশোধনযোগ্য, আমরা চাইলে কিন্তু এটা সংশোধন করতে পারি। তাহলে দৈহিক ত্রুটিও থাকবে, কর্মক্ষমতায় বাধাও থাকবে, আবার সংশোধনযোগ্য, অর্থাৎ এটা সংশোধনও করা যাবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো একটা বাচ্চা রয়েছে, তার কানের মধ্যে কিন্তু হিয়ারিং এইড লাগানো আছে, অর্থাৎ এই ছেলেটির কানের মধ্যে সমস্যা রয়েছে, অর্থাৎ সে কম শুনতে পায়। তাহলে কি স্বাভাবিক ছেলে মেয়েদের যে কানের গঠন, সেই কানের গঠন নিশ্চয়ই এর নেই, এ কম শুনতে পায় এই কারণে। কিন্তু যদি এই ছেলেটির আমরা সঠিক চিকিৎসা করাই তাহলে তাকে একটা দিয়েছে কি হিয়ারিং এইড। এই হিয়ারিং এইডটা ব্যবহারের পর কিন্তু সে আবার সাধারণ ছেলে মেয়েদের মধ্যে শুনতে পাচ্ছে, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে সংশোধন করা গেল, ঠিক আছে, অর্থাৎ এটা সংশোধন আমরা করতে পারছি, ঠিক আছে। আবার দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বাচ্চা, একদম কিউট একটা বাচ্চা, ঠিক আছে, জিহ্বা বার করে রয়েছে, দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে সে কি পরে আছে? লেন্স পরে আছে, চশমা পরে আছে, অর্থাৎ এ কিন্তু চোখে কম দেখতে পায়। এই বাচ্চাটি কি চোখে কম দেখতে পায়। সে চোখে কম দেখতে পায়, এই কারণে তাকে সঠিক চিকিৎসার আওতায় নিয়ে এসে তাকে চশমা দেওয়া হয়েছে, লেন্স দেওয়া হয়েছে, এখন সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। তাহলে কি তার চোখের মধ্যে ত্রুটি আছে, ঠিক আছে, এর জন্য তাকে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এটা আবার কি সংশোধনযোগ্য, অর্থাৎ চিকিৎসার পর এটা আমরা সংশোধন করতে পারি। তাহলে এই তিনটা পয়েন্ট তোমরা যদি দেখবে, তিনটা পয়েন্ট যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা দেখবে এটা হচ্ছে ডিসএবিলিটি বা অক্ষমতা শিশু বা অক্ষম শিশুদেরকে আমরা বলতে পারি বা ডিসেবল পার্সন এদেরকে আমরা বলে থাকি। লাস্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি বিকলাঙ্গ। কি বিকলাঙ্গ? বিকলাঙ্গ যেটা হ্যান্ডিক্যাপ,
ঠিক আছে, বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ। দেখো এখানে দৈহিক ত্রুটিও থাকবে, দৈহিক ত্রুটি থাকলো। দ্বিতীয়ত আমরা দেখছিলাম ডিসেবিলিটির ক্ষেত্রে যে কর্মক্ষমতায় বাধাও থাকবে, কি কর্মক্ষমতায় তার বাধাও থাকবে, ঠিক আছে। প্লাস এটা ভালো করে দেখবে, এটা কি লিখছি, সংশোধন যোগ্য নয়, এটা সংশোধনযোগ্য নয়, অর্থাৎ এটা আমরা চাইলেও সংশোধন করতে পারি না। এই বিষয়টা তোমাদেরকে এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। কি, একটা দৈহিক ত্রুটি থাকবে, কর্মক্ষমতার বাধাও থাকবে, সংশোধনযোগ্য নয়, অর্থাৎ সে সংশোধন করতে পারবে না। যেরকম তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা দেখছো দুটো পাই নাই, একটা না দুটো পাই নাই, তাহলে তার একমাত্র ভরসা হচ্ছে হুইল চেয়ার। তাহলে তার দৈহিক ত্রুটি রয়েছে, কিন্তু এটা চিকিৎসা করে আমরা সংশোধন করতে পারবো না। আবার তার বাস্তব জীবনের ক্ষেত্রে সে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সে সমস্যায় পড়ছে। এবং এই 3টা জায়গায় যদি সমস্যা আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বলবো যে এই হচ্ছে হ্যান্ডিক্যাপ বাচ্চা, ঠিক আছে, বা এই ধরনের মানুষদেরকে বলবো আমরা হ্যান্ডিক্যাপড মানুষ, ঠিক আছে। কিন্তু এই দুটো জায়গার ক্ষেত্রে যদি তোমরা দেখো, তাহলে এখানে কিন্তু যারা ইম্পেয়ারমেন্টের মধ্যে পড়ে এদেরকেও হ্যান্ডিক্যাপ বলা যাবে না, যারা অক্ষমতা বা ডিসেবিলিটির মধ্যে পড়ে তাদেরকেও হ্যান্ডিক্যাপ বলা যাবে না। কেবলমাত্র সেই সব ছেলে মেয়েদেরকেই হ্যান্ডিক্যাপ আমরা বলতে পারবো যাদের মানে খুবই বড় ধরনের সমস্যা রয়েছে, খুবই বড় ধরনের মধ্যে এমন একটা সমস্যা যার দরুন সে তার নিজের জীবনটা সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, নিজের কাজগুলো নিজে করতে পারছে না, এবং কোনোভাবেই সেটা চিকিৎসা করার পরও সমাধান করা যাবে না, ঠিক আছে। এই রকম যদি একদমই মানে অ্যাকুইট প্রবলেম হয়ে থাকে, তাহলে সেসব শিশুদেরকে বা বাচ্চাদেরকে আমরা কি বলি, হ্যান্ডিক্যাপ বলে থাকি। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো আমরা কি আলোচনা করলাম। এখানে আমরা পরিষ্কারভাবে যে বিষয়গুলো আলোচনা করলাম একবারে আমরা একই স্লাইডের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা আলোচনা করলাম ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে, ইম্পেয়ারমেন্ট যেটাকে প্রতিবন্ধকতা বলে, ঠিক আছে, কি প্রতিবন্ধকতা বলে। দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম ডিসাবিলিটি যেটাকে বলা হচ্ছে অক্ষমতা। লাস্ট আমরা আলোচনা করলাম কি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। এইবার এর বৈশিষ্ট্যগুলো আমরা একইভাবে দেখে নেব। এক তো থাকবে যে দৈহিক ত্রুটি থাকলো, কর্মক্ষমতায় বাধা নেই, অর্থাৎ এখানে কোনো রকম কর্মক্ষমতায় বাধা থাকবে না। এখানে দৈহিক ত্রুটি থাকবে। দ্বিতীয়ত কর্মক্ষমতায় বাধা থাকবে, ঠিক আছে, কি থাকবে, বাধা থাকবে। তারপরে এখানে এক্সট্রা একটা পয়েন্ট যোগ হবে, সেটা হচ্ছে সংশোধনযোগ্য, অর্থাৎ সেই সমস্যাটা আমরা সংশোধন করতে পারবো। লাস্ট তোমার দৈহিক ত্রুটি থাকছে, ঠিক আছে, বাধাও থাকছে, আবার এটা সংশোধনযোগ্য এটা কিন্তু নয়। দেখতে পাচ্ছ, একইভাবে তোমরা দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার হবে আশা করি তোমার কাছে, প্রত্যেকের কাছে কনসেপ্টটা একদমই পরিষ্কার, ঠিক আছে। এখানকার উদাহরণগুলো মনে রাখবে। এখানে আমরা ঋত্বিকের উদাহরণ দিয়েছি, ঋত্বিক রোশনের আমরা উদাহরণ দিয়েছি, যাতে তোমাদের মনে থেকে, এই জন্য কিন্তু আমি এরকম ছবি বিছেছি, ঠিক আছে। ডিসেবিলিটির ক্ষেত্রে ধরে নাও ইম্পেয়ারমেন্ট হয়ে গেল। ডিসেবিলিটির ক্ষেত্রে আমরা কার ছবি রেখেছিলাম, হিয়ারিং এইড পরা একটা বাচ্চার ছবি রেখেছিলাম, হিয়ারিং এইড পরা। তারপরে সানগ্লাস পরা একটা বাচ্চার ছবি রেখেছিলাম আমরা, ঠিক আছে। তাহলে তোমরা এই উদাহরণগুলো দেখেও কিন্তু তোমরা মনে রাখতে পারবে। হ্যান্ডিক্যাপ কি, হুইল চেয়ারে একটা বাচ্চা দুটো পায়ে যেমন নেই এমন একটা বাচ্চা বসানো ছিল, ঠিক আছে। তাহলে এই রকমভাবে আমাদেরকে এই 3টা কনসেপ্টের মধ্যে পার্থক্য কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইবার যেটুকু তোমরা বুঝলে, এর উপর কেবলমাত্র আমি 3টে কোশ্চেন রেখেছি। আশা করি যদি ক্লাসটা প্রথম থেকে দেখে থাকো
তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবে। তাহলে চলো দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে অক্ষমতার অর্থ হলো, অক্ষমতা বলতে কাদের বলা হচ্ছে? অক্ষমতা বলতে বলা হচ্ছে যারা ডিসেবিলিটি, কি ডিসেবিলিটি, ডিসেবিলিটি কারা? ভুলে গেল, ডিসেবিলিটি, ডিসেবিলিটি কারা? এদেরকে আমরা বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম যে এর দৈহিক ত্রুটি থাকবে, এর সমস্যা থাকবে অর্থাৎ কর্মক্ষমতায় বাধা থাকবে, এটা সংশোধনযোগ্য। এখানে কি বলছে? কার্যক্ষমতার অভাব, তারপরে বলছে সংশোধনহীন, অর্থাৎ এটা হচ্ছে না, এটা সংশোধন করা যাবে। এখানে আমরা দেখেছি এটা সংশোধন করা যাবে, তাহলে এটা কেটে গেল। মানসিক বিকলাঙ্গ না, এটাও না, কোনোটিও না। তাহলে কার্যক্ষমতার অভাব অর্থাৎ দ্বিতীয় যেটা আমরা আলোচনা করেছিলাম যে সে কর্ম করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে কার্যক্ষমতার অভাব এটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। অর্থাৎ ডিসেবিলিটির সঠিক অ্যান্সার হচ্ছে কার্যক্ষমতার অভাব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ডিসেবল পারসন হয়, সে যদি কোনো কাজ করতে যায় তাহলে সে সমস্যায় পড়বে, কিন্তু যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে সেটা আমরা কী করতে পারবো, তাকে ঠিকভাবে মানে সাধারণ করে তুলতে পারবো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে প্রতিবন্ধকতা, অক্ষমতা এবং বিকলাঙ্গ, তিনটা কনসেপ্ট দেওয়া আছে এবং প্রত্যেকটার একটা করে কী দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। তাহলে এবার দেখছো প্রতিবন্ধকতা বলতে এখানে বলা হচ্ছে ইম্পেয়ারমেন্ট যারা, ঠিক আছে। তারপর অক্ষমতা বলছে যারা ডিসেবল পারসন, আবার বিকলাঙ্গ বলতে যারা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। তাহলে প্রতিবন্ধকতা অর্থাৎ এক্ষেত্রে ত্রুটি থাকবে কিন্তু সেটা কোনো রকম বাধা তৈরি করবে না। যেমন ধরে নাও কারো একটা পায়ের আঙ্গুলি নেই, কোনো ব্যক্তির পায়ের আঙ্গুল না থাকা, অর্থাৎ আঙ্গুল নেই কিন্তু তার পায়ের পুরো পাতাটা আছে, তো তাহলে সে কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। অক্ষমতা অর্থাৎ তার সমস্যা থাকবে, এর ক্ষেত্রে ত্রুটি থাকবে এবং বাধাও থাকবে, কিন্তু এটা সংশোধন করা যায়। যেমন কম শ্রবণ শক্তি, অর্থাৎ কেউ যদি কানে কম শুনে তাহলে তার কিন্তু হিয়ারিং এড ব্যবহার করে, তাকে আমরা চিকিৎসা করে হিয়ারিং এড ব্যবহার করে সে কিন্তু সাধারণ মানুষের মধ্যে শুনতে পারে। বিকলাঙ্গ, তাহলে একটা অপশানে আসছে বিকলাঙ্গ হচ্ছে বর্ণান্ধ, অর্থাৎ যারা কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড কাদেরকে বলা হচ্ছে? যারা সঠিক রং চিনতে পারে না। এইসব মানুষদেরকে যদি আমরা চেষ্টা করি তবু কিন্তু আমরা কিন্তু এদেরকে সংশোধন করতে পারবো না, বা এদের চিকিৎসা করে আমরা সঠিক মানে স্বাভাবিক মানুষে পরিণত করতে পারবো না। এইসব মানুষদেরকে যদি আমরা ট্রেনের চালক করে দিই তাহলে এইসব মানুষ কিন্তু সঠিকভাবে ট্রেন চালাতে পারবে না, কারণ সে সঠিকভাবে কালারগুলো চিনতে পারে না। তাহলে এটা কোনোভাবে সমস্যা সমাধানযোগ্য নয়। তাহলে এক্ষেত্রে তিনটা সমস্যাই রয়েছে, এক তো দৈহিক ত্রুটিও থাকছে, তার সেটা সংশোধন করা যাবে না, এবং তার কাজ করার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধা, নিজের কাজগুলো সে নিজে করতে পারবে না। অর্থাৎ কেউ যদি হুইল চেয়ারে বসে থাকে, কেউ যদি পূর্ণ অন্ধ হয়, তাদেরকে আমরা হ্যান্ডিক্যাপ বলি, তাহলে একটা অন্ধ মানুষ কি সাধারণ স্বাভাবিক ছেলে মেয়েদের মতো কাজ করতে পারবে? কোনোভাবে সম্ভব না, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে কি হ্যান্ডিক্যাপ। আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছো, অর্থাৎ 1-এর বি, 2-এর সি এবং 3-এর এ। চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। বিকলাঙ্গ অর্থাৎ এইবার এসছে হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। হ্যান্ডিক্যাপ কি বলছে? সমাধানযোগ্য সমস্যা, একদম ভুল। এটা ডিসাবিলিটির বা অক্ষমতার একটা বৈশিষ্ট্য। আচরণগত সমস্যা, এটাও না, আচরণগত সমস্যা না। সংশোধনহীন সমস্যা, ইয়েস দ্যাট ইজ কারেক্ট। কি সংশোধনহীন সমস্যা? এটা কোনোভাবেই সংশোধন করা যাবে না। যদি সংশোধনযোগ্য হতো তাহলে ডিসাবিলিটি হতো। সংশোধনহীন সমস্যা অর্থাৎ এটা কোনোভাবে সংশোধন করা যাবে না, তাহলে এটাই হচ্ছে কি বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ। তাহলে উত্তর হচ্ছে 3-এর সি। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমাদেরকে ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই করবে, এবং তোমরা যদি আমাদের সঙ্গে কোনো কারণে যোগাযোগ করতে চাও তাহলে আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে 9679307270, তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তারপর রয়েছে 9733117190, এই নাম্বারটি রয়েছে। এই নাম্বারতে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারবে। এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই এক্ষুনি আগে লাইক করো, তারপরে শেয়ার করো, নিজের বন্ধুবান্ধবীদের শেয়ার করো যারা এই রকম নোট বা ক্লাস খুঁজছে, অবশ্যই দায়িত্ব পালন করে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব কি করেছো কি করোনি? সাবস্ক্রাইব যদি না করো তাহলে অবশ্যই করো, পরে ভিডিও কিন্তু না হলে পাবে না, ঠিক আছে। তাহলে চলো আজকে এই পর্যন্তই। একটু আশা করি ডিফারেন্ট টাইপের একটা ক্লাস হলো। আশা করি প্রত্যেকটা ক্লাস আমরা কী করবো
মানে একটু যাতে ডিফারেন্ট হয়, সবার যাতে ভালো লাগে ক্লাসটা করতে, যাতে বোরিং না লাগে, সেটা আমরা চেষ্টা করব। তাহলে পুরো ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।